খুবই ভালো লাগতেছে যে আমরা এইচকে বহুমুখী খামারের যে কম্পোনেন্টগুলো দেখতেছি। তো বাস্তবিক যে বাংলাদেশে অন্তত যে এই ধরনের প্রাকৃতিক খামার বেশ খুব কম আছে, খুবই কম, এবং এত বড় একটা এরিয়া ম্যানেজ করা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক ক্যাপাসিটি দরকার হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী, স্বত্বাধিকারী এইচকে বহুমুখী খামার। আমাদের আজকে দ্বিতীয় ট্রেনিং সেশন। ধন্যবাদ সবাইকে, শুভ সকাল। আমার নাম হচ্ছে হরিসাধন রায়। আমি আজকে আজাবের খামারে সবার সাথে আমরা বসছি, এখানে আমরা শেয়ারিং করব, আলোচনা করব। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রিজন আহমেদ রাজিম, ঢাকা বাংলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করছি। তো আমি প্রাকৃতিক কৃষির উপরে খুবই আগ্রহী, তাই একটা বাস্তব ফার্ম বা খামার দেখার জন্য এখানে আসছি ঢাকা থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, এক্স ফায়ার অফিসার, খুলনা থেকে আসছি। আমার উদ্দেশ্য এখানে প্র্যাকটিক্যালি এই খামারগুলো পরিদর্শন করে দেখে শুনে বুঝে এই প্রাকৃতিক কৃষিটা নিজে করব, এই জন্যই এখানে আসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শোয়েব কবির জাজির, আমি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা এর ছাত্র। আমি অষ্টম সেমিস্টার ইঞ্জিনিয়ারিংরত আছি। কৃষি নিয়ে খুব পড়ালেখা করি এবং আগ্রহ রয়েছে, এই জন্য প্রাকৃতিক কৃষি শেখার জন্য মূলত এখানে আসি। আমার নাম রমজান আলী ব্যাপারী। আমার গ্রামের বাড়ি হলো নড়াইল লোহাগাড়া। আমি মূলত এই সেক্টরে মোটামুটি নতুন, কয়েক জায়গায় ট্রেনিং নিয়েছি। আগে ওই ভেড়া আর ছাগলের একটা ছোটোখাটো খামার করছিলাম, এরপরে বাদ দিছি। এখন এই পথে আছি, দেখি কী করা যায় সামনে, এই চিন্তায় আছি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে এসপিকে পদ্ধতিতে চাষবাস করছি মুফতি নেশা সাহেবের সহযোগিতায়। তো এটাকে আরও জোরালো করার জন্য, উচ্চতর প্রশিক্ষণের জন্য আজহারুল সাহেবের খামারে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাইনুল সরকার, আমি দিনাজপুর জেলার বোচাবস্থানা থেকে এসেছি। আমি অ্যাকচুয়ালি এই কৃষি নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। কারণটা হচ্ছে মানুষ যদি সঠিকভাবে উৎপাদন করে সবার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা রোগ মুক্ত থাকবে। তাই আমরা রোগমুক্ত রাখার জন্য শরীরকে জৈব সার দিয়ে কীভাবে, এইচকে পদ্ধতিতে প্রযুক্তি সার ব্যবহার করে কীভাবে আমরা সঠিক মানের শাক সবজি সহ অন্যান্য খাদ্য সংগ্রহ করতে পারি, সেই জন্য আমি ট্রেনিং নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার হোসেন, জালগাড়ি সদর থেকে আসছি। আমি প্রাকৃতিক চাষি। তো এখানে আজহার ভাইয়ের ফার্মে আসছি একটু ভালো করে দেখার জন্য, উনি কী করে, ওনার কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা কিছু শেখার জন্য আসছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে জানেন আমি মুফতি নেসার। তো জনাব আজহারুল ইসলাম চৌধুরী সাহেব এখানে 3 বছর সময় ধরে এখানে প্রাকৃতিক কৃষি করছেন। তো তিনার এই কৃষির সাথে থাকার জন্য, কৃষি অনুভব করার জন্য আমি এখানে আসি। সেই হিসাবে এটার প্রচার প্রসার, বিশেষ করে আমাদের যে ঘন অণুজীব সার, সেটাকে বান্ডিংয়ের জন্যে যেন সকল কৃষকের কাছে পৌঁছানো যায়। আলু চাষ, ধান চাষ, সবজি চাষ, ফল চাষ থেকে নিয়ে যত ধরনের চাষ আছে, মাটিতে অণুজীব বৃদ্ধি করার জন্যে, মাটির খাবার পরিপূর্ণ করার জন্যে যে অণুজীব যে কালচার, প্রাকৃতিক যে কালচার, সেটা হলো ঘন অণুজীব সার। সেটাকে একটা নামে বান্ডিং হবে, সেটা হলো এই খামারের নামে এইচকে বহুমুখী খামার, এইচকে অণুজীব সার।
অর্থাৎ যেটাকে আমরা ঘনজীবামৃত বলতাম, সেই ঘনজীবামৃতের আদলেই এখানে বিশাল পরিসরে তৈরি করা হয়। তো এটা দিয়েই এই 40 বিঘা বাগান এখানে উৎপাদিত হয়ে আসছে। ফল ফলাদি আছে, ফুডস আইটেম, ভেজিটেবলস আইটেম, তারপরে মৎস্য, তারপরে আছে প্রাণী, অর্থাৎ A to Z কৃষি আল্লাহর রহমতে এখানে আছে। তো এই বিষয়টাকে আরও কিভাবে সামনে অগ্রসর করা যায়, কিভাবে রাসায়নিক সার বিষকে পিছনে ঠেলে প্রাকৃতিক কৃষি এগুলো দিয়ে কিভাবে আমরা সফলতা পেতে পারি, এবং বিভিন্ন ছত্রাক, বিভিন্ন অসুস্থতা যা জমিতে আসে, এগুলোর থেকে সহজে আমরা কিভাবে প্রাকৃতিক ফর্মুলা আমরা মুক্তি পেতে পারি, এবং কৃষকের মাটি কিভাবে এটার মধ্যে জীবন ফিরে আসতে পারে, মাটির অণুজীব বাড়তে পারে, মাটির স্ট্রাকচার গঠন সুন্দর হতে পারে, এবং দিন দিন আমাদের যে সার বেশি লাগছে সেটা যেন আর না লাগে, মাটির গুণগত মান যেন, কোয়ালিটি যেন ভালো হয়, এমন একটা উদ্দেশ্য আশা নিয়ে আমাদেরকে ডেকেছেন জনাব আজহারুল ইসলাম চৌধুরী। আমরা তিনার ডাকে সাড়া দিয়ে মূলত এখানে আসা আলহামদুলিল্লাহ। এবং তিনার খামারে উৎপাদিত যে ফসল, এই ফসলগুলো আমাদের সকলের প্রয়োজন, যারা আমরা JK লাইফস্টাইল অর্থাৎ ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ফলোয়ার, ডক্টর মুজিবুর রহমান, ডক্টর মুজিবুল হক, অর্থাৎ আমরা যারা প্রাকৃতিক জীবনটাকে ভালোবাসি, আমাদের প্রাকৃতিক খাবার দরকার। এই খাবারগুলো কিভাবে আমাদের সকলের মাঝে পৌঁছানো যায়, এবং কোন কোন ফসলের চাহিদা আমাদের মাঝে আছে, ধান, চাল, সবজি, ফ্রুটস, কোনটার আছে, এগুলো সব আমরা কৃষক এখানে একসাথে হয়েছি, কেউ নতুন শিখতে চাচ্ছি, কেউ করছি, এই সব কিছু মিলিয়ে আমরা এখানে আলোচনা সবাই উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা SK খামারের সবাইকে প্রোপাইটার জনাব আজহারুল ইসলাম চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদেরকে পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করছেন, উজ্জীবিত করছেন এগ্রিকালচারিস্ট জনাব হরিসাধন রায়কেও ধন্যবাদ জানাচ্ছি। এটার জন্যই মূলত এখানে আসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী, স্বত্বাধিকারী SK বহুমুখী খামার। আমার খামারে আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে এই প্রাকৃতিক চাষিরা আসছে, এবং যারা নতুন এবং পুরাতন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই শীতের দিনে এত দূর থেকে, কেউ খুলনা থেকে, কেউ পাবনা থেকে, এইভাবে যে আসে, ঢাকা থেকে আসছে, নওগাঁ থেকে, নাটোর, নড়াইল থেকে, যশোর নড়াইল থেকে আসছে। তো আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে শীতের দিনে এত কষ্ট করে একবারে প্রত্যন্ত অঞ্চলে, সীমান্ত এলাকায় আমার এই খামারটা, আমার গাছের আমও গাছ থেকে পরে ইন্ডিয়ায়, মানে এত সীমান্ত এলাকায়, সীমান্ত ঘেঁষে আমার বাগান এখানে আসছে। ধন্যবাদ জানাচ্ছি। তারা যে কৃষিকে ভালোবাসে, এত কষ্ট করে আসছে, এর জন্য কৃতজ্ঞতা আবারও প্রকাশ করতেছি। আর আমি এখানে দীর্ঘ 3 বছর যাবৎ প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করতেছি। বলা যায় সব রকমের ফসলই কম বেশি পরীক্ষা নিরীক্ষা করতেছি। এবার আমি আমন ধান লাগাইছিলাম, গুটি স্বর্ণ জাতের ধান, সেটা প্লাস মাইনাস আমার বিঘায় 33 বিঘায় 15 মণ আসছে। আমাদের ঠাকুরগাঁ জেলা কৃষি অফিস এবং হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবাই ধান দেখে খুব খুশি হয়েছে যে ধানটা আমার যথেষ্ট ভালো হয়েছে। ধানের আমার ভালো দিকের ভিতর ছিল যে একটা শীষে ধানের সংখ্যা রাসায়নিকে যা ছিল তার থেকে আমার একটু বেশি ছিল। রাসায়নিকে গোনায় 165 পাওয়া গেছিলো, আমার 166টা ছিল। একটা আমরা যেটা আঞ্চলিক ভাষায় থোপ বলি, একটা গোছায় রাসায়নিকে শীষের পরিমাণ ছিল 13টা, আমারটাতে ছিল 15টা। হ্যাঁ, তাহলে 15 মণ কেন ধান আসলো? আমার যেখানে গ্যাপ ছিল সেই গ্যাপটা হলো যে 1 মিটারে 5টা গাছ লাগাতে হয়, 5টা গোছা লাগাইতে হয়, আমার 1 মিটারে ছিল 4টা। এখানে আমার ফলনটা একটু কম হয়েছে। আর বাদ বাকি সব দিক থেকে ভালো ছিল। আমার ধানের রং ভালো ছিল, এবং আমার ধানের গাছ বাতাসে পড়ে যায়নি। আর রাসায়নিকে যারা করছে তাদের কম বেশি 2-4 শতাংশ করে ধান পড়ে গেছিল। এই দিকগুলি কৃষি অফিস আমার খুব প্রশংসা করছে, এবং তারা যেন এই পদ্ধতিতে আরও ধান চাষ করতে পারি। এবার আমাকে বিনা 25 জাতের বীজ কৃষি অফিস থেকে দিছে, যেন আমি সেটা করতে পারি। যেহেতু রাসায়নিকে যারা গতবার করছিল তারা সেই ধানটাতে সফল হয় নাই, তাদের সব ধান গাছ পড়ে গেছিল। যেহেতু এটাতে সারের পরিমাণ কম লাগে, তারা হয়তো নাইট্রোজেন, ইউরিয়া সার বেশি দিছিল। যেহেতু আমাদের কোনো সারের ব্যবহার নাই, আমাদের যে তৈরি
SK অনুজীব সার, আমরা সেটাই শুধু ব্যবহার করছি পুরা জমিতে। ধান সহ আমার মালটা আছে, কমলা আছে, পেঁপে, পেয়ারা, আম, তারপরে সবজির বাগান আছে, মরিচ লাগাইছি। আলহামদুলিল্লাহ মরিচও ফলন দেওয়া শুরু করছে। এবং আমার এখানে শাক গত বৃষ্টির সিজনের শেষের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে 3 দিন আমার শাক 1 ফুট পানির নিচে ছিল। আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমার শাক জীবিত ছিল এবং সেটা আমরা নিজেরা খেতে পারছি এবং বাজারজাত করতে পারছি। আমার এলাকায় কারো শাক ছিল না, কারো এই পরিমাণ মানে পানির নিচে শাক থাকে নাই, কিন্তু কারো শাক টিকে নাই। তো তার রাসায়নিক করলে তার যে জীবনী শক্তি কম, এখান থেকে আমার মানে মনে হয়েছে যে না, আমরা প্রাকৃতিকভাবে করলে সেই গাছটার জীবনী শক্তি কিন্তু অনেক বেশি। আর ফলনে হয়তো কম বেশি একটু হতে পারে প্রথম অবস্থায়। আমি যারা বিশেষ করে পুষ্টির সবজির বাগান করতেছেন সেটা রাসায়নিক মুক্ত করেন, এটাই আমার চাওয়া। আর ছাদ বাগানি যারা, ছাদ বাগানে কোনো লাভ লসের ব্যাপার নাই, শৌখিন চাষি সবাই। ছাদ বাগানে আপনি কেন রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করবেন? কীটনাশক ব্যবহার করে আপনি আপনার পরিবারকে, আপনার ওই বিল্ডিংয়ের যত লোক বাস করে তাদেরকে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবেন। আপনি সেটাকে নিরাপদ করেন। সেই ছাদ বাগান নিরাপদ চাষ করার জন্য যত রকমের উপকরণ লাগে, আলহামদুলিল্লাহ আমরা সব রকমের উপকরণ সরবরাহ করি এবং স্বল্প মূল্যে আমরা সরবরাহ করি। আপনাকে বাজার থেকে আর কোনো কিছু ক্রয় করতে হবে না নিরাপদ উৎপাদনের জন্য। আর সবজির বাগান যারা বাড়ির আশেপাশে 100% জায়গা আছে, আমরা এরকম একটা মডেল করছি যে 100% জায়গায় সবজি করে, শাক করে যেন সারা বছর 4-5 জনের পরিবারের ওখান থেকে নিরাপদ পুষ্টির চাহিদাটা পূরণ হয় এবং রাসায়নিক মুক্ত করা যায়। তো আপনাদের প্রতি যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন বা আমরা যখন ইউটিউবে আবার দেখবেন, তাদের প্রতি অনুরোধ থাকলো যে বাড়ির আশেপাশে যে সবজির বাগানটা করবেন, একটা পেঁপের গাছ, একটা পেয়ারার গাছ বা একটা আম গাছ বা কিছু শাকসবজি লাগাচ্ছেন, সেটা রাসায়নিক মুক্ত করেন। আপনার হাতের কাছে যা আছে, যেই জৈব সারটা আছে সেটা দিয়েই করেন। আর আমাদের কাছে পরামর্শ লাগলে আমরা ইনশাল্লাহ সবসময় পরামর্শ দেব। আর আমাদের কাছে যদি উপকরণ চান, সারটা চান, আমাদের সব কিছু আছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো। আপনারা কখনোই নিজের সন্তানের মুখে বীজ তুলে দিবেন না। আর যেটা আপনি বাণিজ্যিকভাবে করতেছেন সেটা আপনি করেন, বীজ দিয়েই করেন, প্রচলিত পদ্ধতিতে করেন, কিন্তু নিজের খাওয়ার জন্য বাড়ির আশেপাশে যে সবজির বাগানটা, পেঁপের গাছটা আছে, সেটাকে আপনি রাসায়নিক মুক্ত করেন। আপনি আপনার সন্তানের মুখে কীটনাশক মুক্ত খাবার তুলে দেন, এটা কিন্তু আপনারই দায়িত্ব। আপনার সন্তানকে কিন্তু আপনাকেই নিরাপদ রাখতে হবে, তাকে সুস্থ রাখতে হবে। সে যদি সুস্থ থাকে, তার যদি মেধা বেশি হয়, তাহলে তার পরবর্তী প্রজন্ম কিন্তু আরও মেধাবী হবে। আর আমরা যদি কীটনাশক খাই, বিভিন্ন রকমের হরমোন খায়ে বিভিন্ন রোগে আক্রান্ত হই, তাহলে কিন্তু আমরা মেধাশূন্য হয়ে যাবে, একসময় আমাদের জাতি মেধাশূন্য হয়ে যাবে। এই জন্য আমার সবার প্রতি অনুরোধ থাকলো যে আপনারা নিরাপদ ফল ফসল উৎপাদনে আগায় আসেন, বাণিজ্যিকভাবে না করেন, নিজের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য যেটা সেটা করেন। এই বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। এরপরে কৃষিবিদ হরি সাধন দাদা এই কৃষি নিয়ে বিস্তারিত বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। খুবই ভালো লাগতেছে যে আমরা SK বহুমুখী খামারের যে কম্পোনেন্টগুলো দেখতেছি। তো বাস্তবিক যে বাংলাদেশে অন্তত যে এই ধরনের প্রাকৃতিক খামার বেশ খুব কম আছে, খুবই কম, এবং এত বড় একটা এরিয়া ম্যানেজ করা অনেক চ্যালেঞ্জিং এবং অনেক ক্যাপাসিটি দরকার হয়। তো এই ক্ষেত্রে যেটা হয়, বিশেষ করে আমরা দেখি যে আমাদের বর্তমানে আলু একটা বড় অর্থকরী ফসল, যে আলু আবাদ হয় উঁচু জায়গায়, বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, মুন্সিগঞ্জ। আলু আবাদ করতে গেলে যে কম্পোস্ট ইউজ করে সাধারণত চাষিরা, বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির, সেই কম্পোস্টগুলো বিভিন্ন পোলট্রির বাই প্রোডাক্ট বিভিন্ন ধরনের ইউজ করে, যেটাতে আসলে কম্পোস্ট কেন আমরা ব্যবহার করি এটা একটা দরকার বোঝার। কম্পোস্ট আমরা ব্যবহার করি যে কম্পোস্টের মধ্যে অণুজীব থাকবে, এই অণুজীবগুলো কালচার হিসাবে মাটিতে যে মাটিকে ডেভেলপ করবে। কীভাবে ডেভেলপ করবে? একটা হলো মাটির অণুজীব বৃদ্ধি করবে, আর একটা কাজ করবে যে মাটির যে ভৌত স্বাস্থ্য বলে যেটাকে, যেটা দেখা যায়, মাটির জল ধারণ ক্ষমতা, কালার, এটাকে উন্নত করবে। তো এই ক্ষেত্রে মনে হয় যেটা ঘন জীবামৃত দিয়ে তৈরি করতেছে SK বহুমুখী খামার, এটা সব থেকে ভালো হবে। আমরা বাজারে প্রচলিত যা আছে যদি আমরা আলুতে ঠিকমতো ব্যবহার করা যায়, খুবই ভালো রেজাল্ট দেবে। কারণ যেটা প্রচলিত আসে এটা বিভিন্ন ধরনের পোলট্রিতে যে অণুজীবের সংখ্যা অনেক কম, অনেক 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 কম। আমাদের যেটা ভারতের প্রসিদ্ধ যে কৃষি বিজ্ঞানী ডক্টর
সুভাষ পালাকার। ওনার কৃষির প্রাকৃতিক বেস হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে যে দেশি গরুকে বেস করে কৃষিটাকে ডেভেলপ করা, দেশি গরুর অণুজীবটাকে ডেভেলপ করা। আর একটা বেস হচ্ছে যে দেশি বীজকে দেশি গরুর অণুজীবের মাধ্যমে যে কৃষিটা, এটাই প্রাকৃতিক কৃষি। হ্যাঁ, তো এক্ষেত্রে এসকে বহুমুখীর এই কম্পোস্টটা মনে হয় খুবই ভালো হবে আমার কাছে। এটা একটা চমৎকার একটা জায়গা। এই ফার্মটা আসলে কেউ টুরিস্ট পর্যটন হিসাবে খুবই ভালো, শেখার জন্য ভালো। কেউ যদি বাস্তবিক দেখে যে একটা প্রাকৃতিক কৃষি খামার চালাতে গেলে কি কি চ্যালেঞ্জগুলো বাস্তবে পড়তে হবে, আপনি যখন ইউটিউব দেখব বাস্তবিক চ্যালেঞ্জগুলো বোঝা যায় না। ইউটিউবে সব কিছুই হলো রঙিন মনে হয়। রঙিনের পিছনে শিখতে গেলে অনেক কিছু লাগে। যেমন একটা রান্না, খিচুড়ি রান্না, একজন ভালো রাঁধুনি যে উপাদানগুলো দিয়ে রান্না করবে টেস্ট হবে, আর একজন আনাড়ি রাঁধুনি সেই একই উপাদান দিয়ে রান্না করবে, টেস্ট হবে না। ঠিক সেরকম কৃষির অনেকগুলো বিষয় থাকে, ছোটো মোটো বিষয় থাকে, যে আপনি ইউটিউব বা দিয়ে দেখতেছেন, বাস্তব আপনার মাটির সাথে টাচ নাই, তাহলে এটা ব্যর্থ হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে যে ব্যর্থ হবেন। হ্যাঁ, আর একটা সুন্দর কথা যে আমরা অন্তত আমাদের খাওয়ার যে জায়গাটুকু, এটুকু প্রাকৃতিকভাবে করি। এটুকু করলে ধীরে ধীরে একটু শিখলে, যদি আমরা 1 শতক 2 শতকে শিখতে পারি, পরবর্তীতে আমরা এটা বড় আকারে শিখতে পারবো। শেখার একটা বিষয় আছে এখানে, অনেকগুলো ছোট ছোট বিষয় আছে। তো এটা মনে হয় গুরুত্ব সহকারে আসবে। আর যেটা হলো যে ভালো লাগতেছে সবার আগ্রহ একটা বিশাল, যে কীভাবে এই প্রোডাকশন করা যায়। প্রোডাকশনের প্রথম হলো মাটিতে নামতে হবে, কোদাল ধরতে হবে। হ্যাঁ, একটা হলো যে রুমে বসে অথবা হলো মাটির সাথে টাচ নাই, তাহলে খামার করা যাবে না, লস করতে হবে নিশ্চিত। কেউ যদি ইউটিউব দেখে করতে চায়, পুরোপুরি লস করতে হবে। অনেক বিষয় আছে এগ্রিকালচার বিষয়, ছোট ছোট অনেকগুলো বিষয় আছে মাথায় রেখে, শুধুমাত্র যে সার নির্ভর এরকম না বিষয়টা। ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, টাইমিংয়ের বিষয় আছে, একটা গাছ কোন স্পেস কত দূরত্বে লাগাইতে হবে, তারপর একটা গাছ লাগাইলে এটা হলো অর্থনৈতিক বাজার মূল্য কীরকম আছে, এটা কখন দিবে, অনেকগুলো বিষয় এখানে লাগে। তো এগুলো মনে হয় করতে করতে ঠেকতে শেয়ারিং যদি এরকম হয়, শেখা যাবে একটা বিষয়। তো সর্বোপরি আবারও ধন্যবাদ দিই। পরবর্তীতে আলোচনা যদি আমরা শেয়ারিংয়ে আসি, যে এসকে বহুমুখী খামারকে, যে এরকম বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছি আমরা, যে এরকম শেয়ারিং করার একটা সুযোগ হয়েছে। এরকম একটা খামার না থাকলে শেয়ারিং করার এই সুযোগটা থাকতো না। তো ঠিক আছে, ধন্যবাদ।